Assalamu alaikum everyone, welcome back to my channel and today I'm going to review my Lifan KPT 150. So এই বাইকটা আমি দীর্ঘদিন ধরে চালাচ্ছি. It has been around 1.5 years since I'm riding it and আমি এই পর্যন্ত 32,000 kilometers রাইড করেছি. Unfortunately বাইকটা আমি সেল করে দিচ্ছি and I'm going to move with another new bike. আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে এই বাইকের রিভিউটা কেমন বা এই বাইকের ফিডব্যাকটা কেমন. যেহেতু আমি অনেকদিন চালাচ্ছি so I was like একটা রিভিউ আসলে করে দেওয়া উচিত. এমনিতেই আমি আমার চ্যানেলে খুব বেশি ভিডিওস দিই না, সো এইটার একটা কন্টেন্ট থাকা উচিত যেহেতু আমি অনেক জায়গায় গিয়েছি, অন রোড অফ রোড করেছি এই বাইক দিয়ে. প্রথমে চলে আসি এই বাইকের স্পেসিফিকেশন নিয়ে অ্যান্ড শুরু করব ইঞ্জিন দিয়ে. এই বাইকের যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে লিফানের লেটেস্ট এডিশন NBF 2. এর আগে NBF 1 ছিল বা শুধু NBF, সেটার তুলনায় এখনকার যে ইঞ্জিন সেটা আরও অনেক রিফাইন্ড. এই বাইকে ক্লাচ যেটা আগে অনেক হার্ড ছিল সেটা অনেক স্মুথ হয়ে গেছে, অনেক সফট হয়ে গেছে, প্লাস গিয়ার শিফটিংয়ে যে ইস্যুগুলো ছিল প্রিভিয়াস মডেলে NBF 1 মডেলগুলোতে সেই তুলনায় গিয়ার শিফটিং এখন অনেক স্মুথ অ্যান্ড ইঞ্জিনটা আর অনেক রিফাইন্ড হয়েছে, সাথে একটা ব্যালেন্সার শ্যাফট অ্যাড করা হয়েছে যার কারণে এই বাইকের ওভারঅল স্মুথনেসটা খুব ভালো আগের তুলনায়. আগে একটা র ফিল ছিল, এখন একটা স্মুথ ফিল আছে. তো এই বাইকের যে ইঞ্জিনটা সেটা ম্যাক্স পাওয়ার অর্থাৎ BHP প্রডিউস করে 16.8 BHP at 8,500 RPM and 17 Newton meter torque at 6,500 RPM. So বুঝতেই পারছেন যে এই বাইকটা খুবই টর্কি হবে বিকজ এটার ম্যাক্স টর্ক অনেক আর্লি চলে আসছে. যেহেতু একটা অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক, ইউ উইল ডেফিনেটলি নিড আ লট অফ টর্ক which this bike is going to give. সো আপনি এমন টর্কের বাইক দিয়ে যদি আপনি কোথাও আটকায়ও যান, ইউ জাস্ট হ্যাভ টু টুইস্ট ইউর থ্রটল অ্যান্ড ইউ আর গোনা গেট আউট অফ দ্য সিচুয়েশন উইদাউট মাচ অফ আ হার্ডল. এখানে থাকছে লিকুইড কুল ইঞ্জিন which is going to cool the engine very quick. এই বাইকটা 4 stroke সিঙ্গেল সিলিন্ডার 2 valve ইঞ্জিন অ্যান্ড সেই সাথে থাকছে 6 speed গিয়ারবক্স. তো বেসিক্যালি ইটস আ প্যাকেজ, ইটস আ ভেরি গুড প্যাকেজ অ্যাট দিস প্রাইস পয়েন্ট. আর যদি কম্প্রেশন রেশিওর কথা বলি তাহলে 11.1:1. সো দ্যাট মিনস এটা কম্প্রেশন রেশিও বেশ ভালোই হাই. আপনার অলওয়েজ ভালো মানের ফিউল ইউজ করতে হবে. আর এই বাইকটি ইলেকট্রনিক্যালি ফিউল ইনজেক্টেড. সো নট অনলি ফর দি কম্প্রেশন রেশিও, EFI হওয়ার জন্য এই বাইকে অলওয়েজ ভালো ফিউল ইউজ করার চেষ্টা করতে হবে আপনাদের. রিয়ার এন্ডের কথা যদি বলি, পিছনে থাকছে মনোশক সাসপেনশন অ্যান্ড টায়ারের ক্ষেত্রে ইটস আ 17-inch অ্যালয় রিম উইথ আ 130/70 টায়ার ফিটেড অনটু ইট. আর সামনে 100/80 17 সেকশন টায়ার. ফ্রন্টে 300 mm ডিস্ক থাকছে আর পিছনে একটি 220 mm ডিস্ক থাকছে. এছাড়া এই বাইকে বিল্ট ইন ক্র্যাশ গার্ড থাকছে. এখানে যে ক্র্যাশ গার্ডটা আছে ইটস আ ভেরি গুড ফিচার অ্যান্ড অলসো আ USD ফর্ক অ্যান্ড ইটস আ কমপ্লিট LED হেডলাইট অ্যান্ড এই হচ্ছে বেসিক কিছু জিনিস. বাট আমার বাইকে অনেক কিছু চেঞ্জ করা হয়েছে, অন্যান্য অনেক কিছুই আমার বাইকে এক্সট্রা অ্যাড করা. অ্যাপার্ট ফ্রম দ্যাট এই বাইকের ইউজার এক্সপিরিয়েন্সটা আমার কেমন ছিল সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি. তো লেটস গেট অন দ্য বাইক অ্যান্ড বাকি কথা বাইকে. সো হিয়ার উই গো. এখন KPTর ব্যাপার আসলে আমি কি বলবো, ইটস লাইক 32,418 কিলোমিটার্স অলরেডি. বাইকের কোনো কমপ্লেন নেই, যদি এমন বলি এটা ভুল হবে. অবশ্যই টুকটাক কমপ্লেন তো আছে, টুকটাক কোয়ালিটি ইস্যুস আছে, বাট ওয়ান থিং ইজ ফর শিওর দ্যাট এটার রাইডিং এক্সপিরিয়েন্স এক কথায় অসাধারণ. আই মিন এই ধরনের বাইক ইউজুয়ালি কী জন্য চালানো হয়? ট্যুরিং, সিন্স ইটস অ্যান অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক. তো অ্যাপার্ট ফ্রম ট্যুরিং আপনি যে এটা নর্মালি অন্য সময় চালাতে পারবেন না এমন কোনো কথা নেই. এই যে দেখেন আমি এখন সিটিতে চালাচ্ছি, কই আমার তো কোনো প্রবলেম হচ্ছে না. এটার ওয়ান অফ দ্য বেস্ট পার্ট ইজ ইটস অ্যাক্সেলারেশন. যেহেতু অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক, এটার অ্যাক্সেলারেশনটা ব্যাপক. লাইক জাস্ট in a whip it gets its speed just like this. যদিও এভাবে চালানো ঠিক না, but what I'm trying to say is even in the city it's a fantastic experience riding this bike. অনেক মজা. বাইকটা একটু ভারী but its balance, its control, oh my god, magnificent. I mean আসলে এটা আসলে প্রেজ করার মতো একটা জিনিস. আপনি এই বাইকটা চালালে you are gonna get a feeling of FZ Gixxer and Fazer Gixxer SF all in one, because এটা সেমি ফেয়ার্ড, এটা কমপ্লিটলি নেকেড না. সো এই কারণে আপনি একটা ফেয়ারিং ফিলও পাবেন, দেন অ্যাগেন নেকেড বাইকের এক্সপিরিয়েন্সও পাচ্ছেন. সো দ্যাটস ওয়াই
এটা রাইডিং এক্সপিরিয়েন্স আসলেই ভালো। যখন আপনি কোথাও নামাই দিতে চাচ্ছেন আপনার তেমন একটা ভয় কাজ করবে না বা করা উচিত হবে না যেটা কোথাও লেগে যাবে কিনা বা এই ধরনের ইস্যু। সো গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভালো, সিটির জন্য বলেন, ট্যুরিংয়ের জন্য বলেন, অ্যাক্সেলারেশন ভালো, ব্যাপক অ্যাক্সেলারেশন। লুকস, ইটস আ হেড টার্নার। এক কথায় সবাই একবার হলো জিজ্ঞাসা করবে এটা কী বাইক। বাংলাদেশে আপনি লিটারালি গনে গনে বলতে পারবেন যে এই বাইকটা কয়জনের কাছে আছে। মেবি 50 to 60 ইউনিটস সোল্ড আই গেস, বা আরও বেশি, লেস দেন 100 ইউনিটস। আর যারা এই বাইকটা কিনেছে বুঝে শুনে তারা কিন্তু দীর্ঘদিন চালাচ্ছে। আমি হয়তো বা সময়ের দিক থেকে কম চালিয়েছি, বাট কিলোমিটার্সের দিক থেকে কিন্তু মোটামুটি একটা ভালো সময় চালিয়েছি। সো 32,000 কিলোমিটার্স ইজ লাইক আ ফেয়ার অ্যামাউন্ট। অনেক জায়গায় গিয়েছি আমি, অন রোড অফ রোড বলেন, সব জায়গায় কম বেশি ভালো অ্যাবিউজ করেছি। আই হোপ অ্যাকশন ক্যামে বোঝা যাচ্ছে। গোপ্রোর তো আবার কেরামতি আছে, স্টেবিলাইজেশন, যে স্টেবিলাইজেশন দিছে বুঝাও যায় না কী পরিমাণ ঝাঁকি খাচ্ছি। Oh shit. Oh no, Bali. একটা 1080 থাকলে কিন্তু এদিক দিয়ে উপর দিয়ে লাফ মেরা চলে যেতাম, বাট এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম। আরে আজকে কেপিটের ফুল টেস্ট হয়ে যাচ্ছে। Oh no, oh no, oh shit, oh shit, what a bump it was, oh my god, I cannot explain. Shit, আমার পা যেটা লিটারালি ফুট থেকে বাইরে চলে গেছে, oh my god. কন্ট্রোল, ব্রেকিং, ব্যালেন্স, এভরিথিং ইজ গুড। ইভেন স্টক কন্ডিশনে আরও আপগ্রেডেড ব্রেকিং সিস্টেম পাচ্ছেন এখন, যে নতুন ভার্সনটা লঞ্চ হয়েছে এবিএস দিয়ে, ডুয়াল চ্যানেল এবিএস। তো ওইটা আরও বেটার এক্সপিরিয়েন্স আপনাকে দিবে ইন টার্মস অফ ব্রেকিং। আমি আসলে এই বাইকে অনেক কিছু চেঞ্জ করেছি, টুকটাক আপগ্রেডস করেছি, কিছু মডিফিকেশনসও করেছি, সেটা আমি একটু পর বলছি কী কী জিনিস। আগে এটার ভালো ভালো দিকগুলো বলি। এই বাইকের একটা ইউনিক ফিচার হচ্ছে এটার যে ইনস্ট্রুমেন্টাল কনসোলটা, এখানে 7টা কালার আছে, এ দেখেন। সো ইটস ফান অ্যাকচুয়ালি। আপনি অনেকগুলো কালার চেঞ্জ করে করে ইউজ করতে পারবেন যখন আপনার যেটা মন চাবে। যদিও হয়তো বা খুব বেশি জরুরি ফিচার না, বাট দেন অ্যাগেন অ্যাডেড ফিচার আর কি। আর একটা মজার ফিচার হচ্ছে এটাতে বিল্ট ইন ইউএসবি চার্জার আছে। সো বিল্ট ইন ইউএসবি চার্জার থাকার কারণে আপনি চার্জ করতে পারছেন। এই ধরনের ফিচার নর্মাল অন্যান্য বাইকে দেখা যায় না, যে আপনি একটা বাইকের সাথে বিল্ট ইন ইউএসবি চার্জার পাচ্ছেন। এটার মানে দ্য বেস্ট পার্ট ওয়াই ইটস অ্যাকচুয়ালি মেন্ট ফর ট্যুরিং ইজ এটার সিটিং পশ্চারটা এত অ্যামেজিং। মানে এই দেখেন আমার হাতগুলো একদম কমফোর্টেবলি আমি রাখতে পারছি, একদম স্ট্রেট। মানে অন্যান্য স্পোর্টস বাইকে যেমন এখানে রাখতে হয়, মানে আমি একদম আপরাইট হ্যান্ডেল পজিশন পাচ্ছি। অ্যান্ড সিটিং পশ্চারটা কিন্তু একদম স্ট্রেট, মানে আমার ব্যাকটা একদম স্ট্রেট হয়ে থাকছে। সো কমফোর্টেবল একটা সিটিং পশ্চার আছে, সিটগুলো অনেক নরম। সো লং রাইডে আপনার কোনো প্রবলেমই হবে না এই বাইকটা চালাতে। যেমন আপনি অনেক দূরে যাচ্ছেন, লাইক আপনি যদি 300-400 কিলোমিটার একটানা চালান, অন্য অন্য বাইকের যতটুকু আপনার প্যারা লাগবে, একটা ডিসকমফোর্ট ফিল হবে, এখানে কিন্তু আপনি এই জিনিসটা পাবেন না। সিটিং পজিশনটা একদম ট্যুরিং, মানে রিল্যাক্সড।
তারপর হচ্ছে এটার যে ইলুমিনেশনটা হেডলাইটের, ইটস রিয়েলি নাইস, অনেক জোসভাবে আলোটা ছড়ায়। স্টক বাইক হিসাবে এটার হাই বিমটা, বিশেষ করে আপনি যদি হাই বিম দিয়ে রাতে চালান হাইওয়েতে, একদম যদি অন্ধকার কোনো হাইওয়েতে চালান, আপনার অ্যাডিশনাল কোনো অক্সিলারি লাইট লাগবে না। বাট দেন অ্যাগেন আসলে আমরা যেভাবে চালাই, অপোজিট সাইড থেকে রিফ্লেকশন আসে, অন্যান্য গাড়ির আলোর বা অন্যান্য জায়গার অনেক কিছু রিফ্লেকশন আসে, তো তখন গিয়ে আসলে প্রবলেমটা হয়। সো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আপনার এটা সাফিসিয়েন্ট মনে না হয়, আপনি অক্সিলারি লাইট ইউজ করতেই পারেন। আমার কাছে সাফিসিয়েন্ট, বাট আমি আরও বেটার অ্যাডভান্টেজের জন্য, রিস্ক ফ্রি থাকার জন্য দুই পাশেই কিন্তু আমি ট্যাস লাইট ইউজ করছি। হাই স্পিডে যখন ক্রুজ করি আমার এটা খুবই কাজে দেয় অন্ধকারে রাতে। অ্যান্ড নট টু মেনশন এই সেগমেন্টের মধ্যে আন্ডার 3 lakhs আপনি কোনো EFI বাইক পাবেন না উইচ হ্যাজ লিকুইড কুল ইঞ্জিন অ্যান্ড 6 গিয়ার ট্রান্সমিশন। তো ডেফিনেটলি ইটস অ্যাহেড অফ ইটস কম্পিটিটরস ইন দিস প্রাইস পয়েন্ট। সবাই হয়তো বা এই লুকস বা এই ধরনের লুকস পছন্দ নাও করতে পারে, বাট যারা একটু ইউনিক বাইক চালাতে চায়, দিস ইজ ফর দেম। আপনারা যদি ট্যুর করতে চান, দিস ইজ ফর ইউ গাইস। আপনারা যদি কমফোর্টেবলি রাইড করতে চান, ওয়েদার ইটস অন দি হাইওয়েজ, অন দ্য সিটিজ অর অন অফ রোডস, দিস বাইক ইজ ফর ইউ গাইস। আর এটার যে ওভারঅল হ্যান্ডেলিং বিহেভিয়ার, তারপর সিটিং পজিশন, আপনি অফ রোডও খুব ইজিলি ট্যাকল করতে পারবেন, খুব একটা বেশি প্রবলেম হয় না আপনি যদি অফ রোডও করতে চান। একটা জিনিস আমি ক্লিয়ারলি বলে রাখি, এটা আসলে অফ রোডের ক্ষেত্রে এই বাইকটা ডিজাইন করা না। লাইক আপনি মডারেট অফ রোডিং করতে পারবেন, বাট নট হেভি অফ রোডিং। ইট ক্যান হ্যান্ডেল আ লিটল বিট অফ ডার্ট, আ লিটল বিট অফ আদার কাইন্ডস অফ টেরেন। অনেকেই আসলে মনে করতে পারে যে এটা কেপিটি তো অফ রোড। আরে ভাই, কেপিটি অফ রোড বাইক না, এটা হচ্ছে একটা ডুয়াল পারপাস বাইক, অ্যাডভেঞ্চার। অ্যাকচুয়ালি ডুয়াল পারপাস বাইক বলাটাও ভুল, এটা হচ্ছে একটা অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক। পাওয়ার অফ কেপিটি, পাওয়ার অফ কেপিটি। বাট এটার ডিজাইনটা প্লাস যেহেতু এটা ট্যুরিংয়ে আমরা টুকটাক কিন্তু অফরোড পাই, সো ওই ধরনের অফরোড এটা খুব ইজিলি হ্যান্ডেল করতে পারে, স্পেশালি যেহেতু এটার টর্ক অনেক বেশি। এই যে গেছে গেছে ওই দিক দিয়ে যাবে, ওই দিক দিয়ে। আপনি অন্যান্য বাইক দিয়ে অফরোডিং করতে পারবেন, বাট এই বাইক দিয়ে আপনি খুব ইজিলি ওই অফরোডগুলো করতে পারবেন। আপনি আপহিলে চড়তে চান, অন্য বাইক দেখা যাচ্ছে আপনার যদি ফার্স্ট বা সেকেন্ড গিয়ার দিতে হয়, দেখবেন আপনি এই বাইক দিয়ে থার্ড গিয়ারেও ইজিলি আপনি আপহিল উঠে যেতে পারবেন। এটার হিলের এক্সপিরিয়েন্স কিন্তু অসাধারণ, হিলে চালে অনেক মজা। সো ভালো দিক অনেক আছে। হ্যাঁ, বাইকটার একটা প্রবলেম হচ্ছে যেটা একটু সাইজে একটু বড়, তুলনামূলক একটু বড়, হ্যান্ডেলগুলা চড়া, ক্র্যাশ গার্ড আছে, বাইকটা একটু বড়, তো সিটিতে হয়তো বা প্রথম আপনার একটু চালাতে কষ্ট হবে। দেন অ্যাগেন এটা কোয়াইট হেভি অলসো, 153 কেজি, এটা কিন্তু খুব কম না। ড্রাইভেট আকারে যদি ধরা হয়, একটা নেকেড কাইন্ড অফ নেকেড অর সেমি ফেয়ার্ড বাইক
153 kgs. It's a big deal, মানে ভালোই হেভি, বাট থ্যাঙ্কস টু ইটস টর্ক you won't feel that it's heavy once you are on the road. একটার কথা বললাম যেটা তুলনামূলক হেভি, অ্যাক্সেলারেশন খুব ভালো, বাট এটা টপ স্পিড, যদিও এটা টপ স্পিড বাইক না, ইটস আ ট্যুরিং বাইক, বাট এটা টপ স্পিডটা একটু বেশি হওয়া উচিত ছিল। আপনি মোটামুটি 125, 26, 27 পর্যন্ত পাবেন। টপ এন্ডটা উঠতে সময় লাগে, 130 ইজ ডিসেন্ট, বাট 130টা উঠতে সময় লাগে, অ্যান্ড ওয়েন ইটস অ্যাট 130 ইট ইজ অ্যাট ইটস পিক পাওয়ার। তো তখন আসলে একটু ইঞ্জিনটা যে প্রেশার নেয়, ইউ ক্যান ফিল ইট। যে অ্যাডভান্টেজগুলো বলেছিলাম সেটার কিছু ডিসঅ্যাডভান্টেজেসও আছে, যেমন এই যে ইউএসবি চার্জার, যেটা এটা অনেক স্লো। আমি কিন্তু সবসময় আমার এই যে ফোন হোল্ডারের যে চার্জারটা আছে না, সেটা ইউজ করি, বিকজ এটা 2 অ্যাম্পিয়ার আউটপুট দেয় আর এটা দেয় 1 অ্যাম্পিয়ার আউটপুট। সো তুলনামূলক এটা অনেক স্লো, চার্জ হতে অনেক সময় লাগে। তারপর হচ্ছে ক্র্যাশ গার্ডের কথা যদি বলি, ক্র্যাশ গার্ডটা দিছে ফাইন, বাট এটা ডিজাইনটা প্রপার না। আপনি যদি একটা আনইভেন জায়গায় পড়েন, ধরেন ট্যুরিংয়ের সময় দেখা যায় যে সবসময় তো আপনি এরকম ভালো পিচ রোড পাবেন না, ফ্ল্যাট জায়গায় পড়লে এটা আপনাকে সেভ করবে। আমি সিলেটে পড়ে গেছিলাম, তখন দেখেন এই ক্র্যাশ গার্ডটা আমাকে প্রোটেক্ট করতে পারেন, এই যে এখানে স্ক্র্যাচ পড়ে গেছে, বিকজ এটা পরার পর এটা যেহেতু অনেক বাইরের দিকে, এই বডিটা এটা আলটিমেটলি ঘষা খায়। 5 minutes later. আরও কিছু ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়ে হচ্ছে এটার স্টক সিএসটি টায়ারটা। এটা সিএসটি স্টক টায়ারটা ডুয়াল পারপাস টায়ার, কিন্তু ইট ডাজন্ট অ্যাক্ট লাইক এ ডুয়াল পারপাস। ওটার গ্রিপ আমি মনে করি না আপ টু দ্য মার্ক। অ্যাজ আ ডুয়াল পারপাস টায়ার ইট শুড হ্যাভ বিন মাচ বেটার। এই বাইকটা ডিজাইন করা হয়েছে একটা পারপাসে, সো ওই পারপাসটা যদি ফুলফিল করা না যায় ফ্রম দ্য ডে ওয়ান, তাহলে তো আসলে ইটস নট ওয়ার্থ ইট। তারপর এটার সাথে আপনার যে স্টক চেইনটা দেয়, ইটস আ বুলশিট চেইন, বিকজ আপনি অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক চালাচ্ছেন, স্বাভাবিকভাবে আপনি বৃষ্টি, কাদা, মাটি সব জায়গায় যাবেন। সো এখানে একটা এক্সট্রিং চেইন দেওয়া উচিত ছিল, অন্তত ওরিং চেইন দিলেও ভালো ছিল, বাট আপনি একটা নন ওরিং চেইন কীভাবে দেন এই বাইকের সাথে? ইটস নট আ হেভি ডিউটি চেইন, এটা কিছুক্ষণ পরপর লুজ হয়ে যায়। আর এত প্যারা দিছে আমাকে, আমি একদম প্রথমই দেখা যাচ্ছে জিনিসটা চেঞ্জ করে ফেলি, বিকজ আমি প্যারা সহ্য করতে পারবো না, কিছুক্ষণ পরপর চেন টাইট দিতে হবে, জায়গায় দাঁড়ায়। এখন আমি যখন রাত বিরাতে ট্যুরে বের হয়েছি, তখন তো আমি রাস্তাঘাটে নিশ্চয় টাইট করার সুযোগ পাবো না, হঠাৎ করে লুজ হয়ে গেলে এটা খুবই প্যারা। আরেকটা মজার বিষয় হচ্ছে, আমি মাঝখানে এই বাইকে এক্সস্ট সিস্টেম ইউজ করেছিলাম। সো লিফানের ইএফআইতে যে প্রবলেমটা, বা লিফানের ইএফআই সিস্টেমে যে প্রবলেমটা, সেটা হচ্ছে আপনি কোনো আফটার মার্কেট এক্সস্ট ইউজ করতে পারবেন না। আই হ্যাভ নো আইডিয়া ওয়াই। আমি লিফান কেপিআর ইউজ করেছিলাম, বাট দ্যাট ওয়াজ আ কার্বিউরেটেড ভার্সন, তো ওইখানে কোনো প্রবলেম ছিল না। বাট লিফানের ইএফআই বাইকগুলোতে, ইভেন কেপিআর অ্যান্ড অলসো কেপিটি, যেহেতু আমি চালাচ্ছি, আই নো ইট। সো এখানে ওই জিনিসটার প্যারা খাইতে হবে আপনার। এখানে আফটার মার্কেট এক্সস্ট লাগালে আরপিএম যখন 4 থেকে 5,000 রেঞ্জে থাকবে, আপনার বাইকটা ফিল করবে দ্যাট ইটস নট গেটিং এনাফ ফিউল, তেল পাচ্ছে না এরকম একটা ভাব থাকে। মানে আমার আসলে এক্সস্ট সিস্টেম খুব ভালো লাগে, ফুল সিস্টেম এক্সস্ট খুব ভালো লাগে, বিকজ অফ দ্য পারফরমেন্স। দেন অ্যাগেন একটা বেটার সাউন্ড, ইঞ্জিনের নয়েজটা দেখা যাচ্ছে কম শোনা যায়, এক্সস্ট সিস্টেমের যে গর্জনটা সেটা পাওয়া যায়। সো ইউ ক্যান অ্যাকচুয়ালি ফিল দ্যাট ইউ আর রাইডিং আ বাইক। ঠিক আছে, যেহেতু আমাদের সিসি লিমিটেশন আছে, পাওয়ারের জন্য তো আমরা হাংরি এমনিতেই, সেই সাথে যদি একটু বেটার সাউন্ড পাই, বিকজ আমরা 2 সিলিন্ডার 4 সিলিন্ডার বাইক পাচ্ছি না, তো সেই জায়গায় এক্সস্ট সিস্টেম দিয়ে যদি ওই ক্ষুধাটা একটু মিঠানো যায়, ওয়াই নট। সো ওই জায়গা থেকে আমি সবসময় দেখা যাচ্ছে এক্সস্ট সিস্টেম ইউজ করার চেষ্টা করে আসছি, যদিও ইটস নট লিগাল ইন আওয়ার কান্ট্রি, বাট আমি যেগুলো ইউজ করেছি বা ইউজ করার চেষ্টা করি সেগুলো সবসময় লো সাউন্ডের হয়, তো আমার কোনো প্রবলেম হয়নি। আমি আজ পর্যন্ত এক্সস্ট সিস্টেমের কোনো মামলা খাই নাই। হাউ এভার এই বাইকে আমার খুব প্যারা খাইতে হয়েছে এক্সস্ট ইউজ করতে গিয়ে, বিকজ সিটিতে চালায় একদম মজা পাই না, কারণ সিটিতে আপনার 4-5 হাজার আরপিএমে বাইক চালাতে তো হবেই, দের ইজ নো আদার অপশন, তখনই গিয়ে প্রবলেমটা হয়। আরেকটা ডিসঅ্যাডভান্টেজের কথা যদি বলি, এটার ওয়ারিং হারনেসটা, হয়তো বা এখন এই প্রবলেমগুলো সর্ট আউট হয়েছে, কিন্তু এটার ওয়ারিং সেটটা খুবই বাজে। বৃষ্টি টিষ্টি বা দেখা যাচ্ছে আপনি যখন পানি দিয়ে হাই প্রেশার ওয়াশ করবেন, তখন সেন্সারে পানি যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সো আমাকে কেনার সময় বলা হয়েছিল যে আমি যেন ফার্স্ট সার্ভিসের সময় ভালো করে সবগুলো টেপ করে নিই। তো টেপ করলে একটা সুবিধা হচ্ছে গিয়ে পানি ঢোকার সম্ভাবনা নাই, ওই জায়গা থেকে আমি একটা সেফ সাইডে থাকতে পারবো। সো আমি সেটাই করি, আমি সবগুলো টেপ করে দিই ভালো করে। সো আমার প্রবলেম হয়নি সেন্সার নিয়ে খুব একটা।
অ্যাপার্ট ফ্রম দি ইএফআই প্রবলেম, যেটা এক্সস্ট সিস্টেম লাগানোর জন্য আমার ফেস করতে হলো। সো এই ছিল একটা প্রবলেম, আদারওয়াইজ এভরিথিং ওয়াজ গুড। আর ডিসঅ্যাডভান্টেজের কথা আর কি বলা যায়, আমি ভাবতেছি পুয়ার রিসেল ভ্যালিউ, বিকজ আপনি যে বাইকটা চালাবেন সেই বাইকের যদি মার্কেটে ডিমান্ড না থাকে, স্বাভাবিকভাবে রিসেল ভ্যালুটাও কম হবে। এখন এই বাইকটা সারা বাংলাদেশে সেল হয়েছে অ্যাপ্রক্সিমেটলি ধরেন ম্যাক্সিমাম 100 ইউনিটস। 100 ইউনিটস যদি সেল হয় তাহলে এটার মার্কেটের ডিমান্ড তো নাই। সো আপনি রিসেল করার সময় দেখা যাচ্ছে স্পেসিফিক ক্লায়েন্ট বেস ছাড়া বাইরে টার্গেট করে আপনি সেল করতে পারবেন না আলটিমেটলি, উইচ মিনস দ্যাট ইউ উইল হ্যাভ আ পুয়ার রিসেল ভ্যালিউ। প্রবলেম এইগুলোই, এছাড়া তেমন কোনো প্রবলেম নেই মেজর। বাট আমি অনেক চেঞ্জেস করেছি আমার এই বাইকে, আমি অনেক কাস্টমাইজেশন করেছি, বিকজ আমি এই বাইকটাকে আমার মন মতো চালানোর জন্য যা যা দরকার সব করার চেষ্টা করতেছিলাম। যেমন আমি এটার হ্যান্ডেল আমি কিন্তু রাইজ করেছি অনেক, পুরা ফর্কগুলোকে নিচে নামাই আমি পুরা ফর্ক ট্রি সেট আপটাকে উপরে উঠে দিয়েছি। সো হ্যান্ডেল আপরাইজ হয়েছে অনেকটুকু। তো আপরাইজ করার রিজনটা হলো আমি পিছনে ইউজ করছি 140 সেকশনের টায়ার, 140/70/17। তো এই টায়ারটা ইউজ করার কারণে আমার এমনিতেই পিছনে হাইট রেজ হয়েছে, প্লাস আমি হর্নেটের মনোশক ইউজ করছি। বিকজ আর একটা ডিসঅ্যাডভান্টেজ মনে পড়লো, সেটা হচ্ছে এটার যে স্টক মনোশক, আই উড রিকোয়েস্ট অ্যান্ড বেগ এভরিওয়ান আপনি যেন ভুলেও এটার স্টক মনোশক দিয়ে বাইক রাইড না করেন। মানে ইট ইজ সো শিটি, এত প্যারা দিবে আপনাকে বলার মতো না, মানে এত স্টিফ এটা কোনো বাইকে যাতেই পড়ে না। এই যে উঁচু নিচু শহরে যে একটু ঢেউ ঢেউ রাস্তা যেগুলো থাকে, এই যে আমি এখন দেখেন এখানে যাচ্ছি, এই যে এই ধরনের রাস্তাতেও আপনার কোমর শেষ করে দেবে একদম। সো আমি 20,000 কিলোমিটার ইউজ করার পর অ্যাপ্রক্সিমেটলি আমার স্টক মনোশকটাকে চেঞ্জ করে আমি হর্নেটের মনোশকটা ইউজ করা স্টার্ট করি। বাট আমি যেদিন থেকে ইউজ করা শুরু করি আমি পরবর্তীতে রিগ্রেট করা শুরু করছি যে ও মাই গড, কেন আমি 20,000 কিলোমিটার সাফার করছি এই বাইকটা নিয়ে। আই মিন 20,000 কিলোমিটার সাফার না করে যদি আমি প্রথমেই চেঞ্জ করে ফেলতাম জাস্ট 4,500 টাকা দিয়ে, আই উড হ্যাভ সারভাইভড রিয়েলি। মানে এই ব্যাড এক্সপিরিয়েন্স আমার হতোই না। মনোশক চেঞ্জ করার পর রাইডিং এক্সপিরিয়েন্স টোটালি চেঞ্জ। ইনফ্যাক্ট আমার কখনো মানে এটা কল্পনার বাইরে ছিল যে একটা মনোশকের কারণে এত ডিফারেন্স আসলে হতে পারে। তো এটা আরেকটা ডিসঅ্যাডভান্টেজ ছিল, যাই হোক। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট অল গুড। সামনে আমি হাইট রেস করেছি, পিছনে হাইট রেস করা হয়ে গেছে বিকজ অফ দ্য হর্নেট মনোশকের এমনিতেই আপনার হাইট একটু বেশি, প্লাস টায়ার সেকশন চেঞ্জ করার জন্য হাইট আরও বাড়ছে। সো পিছনে যদি উঁচু হয়, সামনে উঁচু না করলে কিন্তু ব্যালেন্সটা ঠিক থাকে না, রাইট? ইটস লাইক এরকম হয়ে থাকার চেয়ে এরকম হওয়াটা ভালো, সমান। সো আমি জিওমেট্রিটাকে ঠিক করার জন্য সামনেও রেস করেছি, অ্যান্ড এভার সিন্স আই ডিড দ্যাট দ্য বাইকস বিহেভিয়ার চেঞ্জ আ লট। আমি চালা অনেক মজা পাচ্ছি। এই বাইকের যে শেপটা, ওই শেপের তুলনায় এটার হাইট একটু কম ছিল, যেটা পরবর্তীতে আমি এই অ্যাডজাস্টমেন্টটা করার পর আমার কাছে আরও প্রপার মনে হচ্ছিল। ওভারঅল এই চেঞ্জেস ছাড়াও আরসিবির ফুল সেট আপ আমি লাগিয়েছি ফর বেটার ব্রেকিং, বিকজ এমনিতেই এটার ব্রেকিং অনেক ভালো, হ্যান্ডলিং অনেক ভালো। তাও আমি জাস্ট আমার শখের জন্য আমি আরসিবি ইনস্টল করেছি, অ্যান্ড ডেফিনেটলি আরও বেটার রেসপন্স আমি পাইছি আফটার ইনস্টলিং আরসিবি। এই প্রাইস পয়েন্টে আপনি 300mm ডিস্ক পাচ্ছেন না কোনো বাইকে, ইউএসডি ফর্ক পাচ্ছেন না, which is a great thing to get the stability out of this machine. মানে আপনি ম্যাক্সিমাম স্টেবিলিটি চাচ্ছেন, দেন ইউএসডি ফর্ক ইজ আ মাস্ট। অনেকে ভাবতে পারে যে আসলে ইউএসডি ফর্ক কি স্পোর্টস বাইকের জন্য নাকি অফরোড বাইকের জন্য। আসলে ইউএসডি ফর্ক ইজ ফর স্টেবিলিটি। আপনি যখন অফরোড করবেন ডেফিনেটলি ইউ আর গোয়িং টু হিট আ লট অফ বাম্পস। তো এখন যখন উঁচু নিচু রাস্তায় যাবেন আপনার হ্যান্ডেলটা কিন্তু এরকম উইগল করতে পারে বিকজ অফ দ্য সাসপেনশন। বাট ইউএসডি ফর্কে আপনি যদি একটা স্পিড ব্রেকার পারও হয়ে যান, লাইক এভাবে হাত ছেড়ে যদি পারও হয়ে যান, ইটস গোয়িং টু বি সুপার স্টেবল। দিস ইজ হোয়াট ইউএসডি সাসপেনশন ডাজ। কিছু কিছু লক ভেঙে যায় বিল্ড কোয়ালিটির প্রবলেমের জন্য, যেমন এখানে এই যে ট্যাঙ্কের যে কাভারগুলো আছে এটার ভিতরে কিছু লক আছে, স্পেশালি এই সিটের নিচে কিছু লক আছে। সো এই লকগুলো ভেঙে যায়, প্লাস্টিকগুলো ভেঙে যায় বিকজ ইটস নট অফ গুড কোয়ালিটি। অথবা অ্যাসেম্বলি ইস্যুজ আছে। এখানে একটা রাবার দেওয়ার কথা, রাবার দেয় নেই। রাবার বুশটা দিলে আর প্রবলেমটা হতো না, বাট তারা রাবার বুশ দেয় নেই।
ডিরেক্ট স্ক্রু দিয়ে দিয়েছে, অ্যালেন কি টাইপ স্ক্রু, অ্যান্ড টাইট টাইট টাইট। সো ওই কারণে হয়তো বা প্রবলেমটা হয়েছে, প্রবাবলি, আই এম নট শিওর। বাট ওই যে রাইডিং এক্সপিরিয়েন্স তো ভালো, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট দিস বাইক ইজ ইটস ইঞ্জিন। দ্য লিফান NBF2 ইঞ্জিন ইজ দি ফাইনেস্ট ক্রিয়েশন ফ্রম লিফান অ্যাজ অফ নাও। অ্যান্ড ইঞ্জিনের রিলায়েবিলিটি আমি কিছু বলবো না, লিফানের ইঞ্জিন এক কথায় অসাধারণ। আপনি বাজারে অন্য যে কোনো ইন্ডিয়ান বাইকের তুলনায় চোখ বন্ধ করে লিফানের ইঞ্জিনওয়ালা কোনো বাইক যদি পান, ইউ ক্যান গো ফর ইট। ইট ইজ সো রিলায়েবল, আই ক্যানট এক্সপ্রেস। আরেকটা জিনিস যদি আপনাদেরকে দেখাই, সিরিজ, সো এই জিনিসটা, এটা হচ্ছে আমার কেপিটিতে একটা স্টক মাডগার্ড ছিল, রিয়ার ফেন্ডার। সো এটা ভেঙে গেছিলো, অ্যাজ ইউ ক্যান সি দুই পাশেই হচ্ছে ভেঙে গেছে জিনিসটা। সো ভেঙে যাওয়ার পর মাডগার্ডটা কী হয়েছে, মাডগার্ডটা ইউজুয়ালি থাকে হচ্ছে এখানে, ওইটা ঘুরে লিটারালি এখানে ঢুকে গেছে। এই যে ইনসাইড ফেন্ডার যেটা আছে সেটা ওইখানে ঢুকে যাওয়ার পর মাডগার্ডটা বাম পাশের এজ পুরোটা আপনার ফর আ লং টাইম লেগেছিল, অ্যান্ড এই টায়ারের রাবার এই পোর্শনে একেবারে শেষ। অ্যাপার্ট ফ্রম দিস থিংস, আমার কাছে ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুব ভালো মনে হয়েছে, যেটা আমি আগেই বলেছি। অ্যান্ড ছোটোখাটো যে প্রবলেমগুলো আছে সেগুলো মোস্টলি রিকভারেবল। You just have to add a few more bucks to the original required buying capacity for this bike. So that is not a big deal. And that being said, I would like to end this vlog. My KPT's review is only up to this much. So Allah Hafiz, take care and wish me good luck for new vlogs. Bye bye.